হারলেই বাদ, রাতে শুরু রাউন্ড অফ 32 জমজমাট লড়াই। বিশ্বকাপে প্রথমবার নকআউট খেলছে 6 দেশ। অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রস্তাবিত বাজেট প্রতারণার দলিল, সংসদে নাহিদ ইসলাম। কার্নিশে তরুণকে গুলি এবং 2 হত্যা মামলায় 3 পুলিশের ফাঁসি। একজনের যাবজ্জীবন, অন্যজনের 20 বছর জেল। আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র ফরিদপুর, পুলিশ সহ আহত অর্ধ শতাধিক। ঢাকায় শিবির ছাত্রদল সংঘর্ষ। রুদ্ধশ্বাস 72 ঘন্টার পরও ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে আটক হাজারো মানুষ। উদ্ধার কাজ ধীর গতিতে, বাড়ছে ক্ষোভ। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। পুরো খবরে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি রহমান রাশেদ, নাজদিন নাসিদুল্লাহ। আর শুরুতে প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। গ্রুপ পর্ব শেষ, 48টি দেশ বিশ্বকাপ শুরু করেছিল, আর এখন টিকে রইল 32 দল। রাতে শুরু হচ্ছে রাউন্ড অফ 32 লড়াই, যেখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। দুদলই প্রথমবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপের এই নকআউট পর্বে, তাই জয়ী দলের সুযোগ থাকছে আরও ইতিহাস গড়ার। 48 দেশের বিশ্বকাপ, তাই এবার রাউন্ড অফ 32তেই নকআউট। সকালে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলেও রাতেই শুরু সেরা 32-এর দ্বৈরথ, যার প্রথমটি দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক কানাডার লড়াই দিয়ে। তারিখের হিসেবে ওই দিনই রাত 11টায় ব্রাজিল জাপান হাই ভোল্টেজ দ্বৈরথ। নকআউটে অন্যতম সেরা ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। 30 জুন 3 ম্যাচ। ব্রাজিল ম্যাচের পরেই নামবে জার্মানি প্যারাগুয়ে। রাত 2:30টায় শুরু খেলা। সকালে নেদারল্যান্ডস কিংবা মরক্কো, যে কোনো এক দেশ হাসবে শেষ হাসি। আর আইভরি কোস্টকে রাতে চ্যালেঞ্জ জানাবে নরওয়ে। জুলাই মাস শুরু হবে ফ্রান্স সুইডেনের লড়াই দিয়ে। এমবাপ্পে, দেমবেলে, অলিসেদের প্রতিপক্ষ ভিক্টর ইয়োকেরেশ, আলেকজান্ডার ইজাক ও অ্যান্থনি এলেঙ্গারা। দিনের বাকি 2 ম্যাচে মুখোমুখি মেক্সিকো, ইকুয়েডর ও ইংল্যান্ড কঙ্গো। 2 জুলাই 2 ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি তৃতীয় সেরা সেনেগাল। আর ভোরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তবে পরদিন নামবে ইউরোপের 5 দেশ। তরুণ নির্ভর স্পেন মুখোমুখি অস্ট্রিয়ার। আর ভোরে 2 কিংবদন্তির লড়াই। সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লুকা মদ্রিচের দল যাবে শেষ 16তে। সুইসরা খেলবে আলজেরিয়ার সাথে। গ্রুপ পর্বের মতো রাউন্ড অফ 32তেও শেষ দিন নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্ব আসরে খেলতে আসা কেপ ভার্দে। 4 জুলাইয়ের শুরুটা অস্ট্রেলিয়া মিশর ম্যাচ দিয়ে, আর শেষটায় কলম্বিয়া ঘানার লড়াই। রাউন্ড অফ 32 শেষে একই দিন শুরু সেরা 16 লড়াই, যখন গ্রেটেস্ট সোয়ান আর্থের উন্মাদনা আর উল্লাস আরও বাড়বে বিশ্বজুড়ে। শাফাত মিদুল, চ্যানেল 24। এবারে বিশ্বকাপের দিকে যদি তাকান, গ্রুপ পর্ব না পেরোতেই একেবারে রেকর্ডের ছড়াছড়ি। যেমন সর্বোচ্চ গোলের কথা বলেন বা দলগত পারফরমেন্স, এমনকি ব্যক্তিগত সাফল্যেও আগের আসরকে কিন্তু ছাড়িয়ে গেছে। বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদ দিলে তেমন কোনো অঘটন ছিল না প্রথম পর্বে। আর বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ যারা বাদ পড়েছে তারা হলো উরুগুয়ে। 17 দিনে হয়ে গেল 72 ম্যাচ। অবশেষে থামল দীর্ঘ বিশ্বকাপের দীর্ঘতম প্রথম পর্ব। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্কের গ্রুপ পর্বে হয়েছে 215 গোল, যা কিনা বিশ্বকাপ ইতিহাসেরই রেকর্ড। 4 বছর আগে কাতারের রেকর্ড 172 গোল হয়েছিল। সেটা ছিল 64 ম্যাচের টুর্নামেন্ট। এবার তা 64 ম্যাচ না পেরোতেই ভেঙেছে, যার মূলে নবীন দলগুলোর আগমন আর বলের গতি, বড় দলগুলোর খুনে মেজাজ। ম্যাচ প্রতি গড়ে গোল হয়েছে 2.99। সবচেয়ে বেশি 10 গোল করেছে জার্মানি, নেদারল্যান্ডস ও ফ্রান্স। সবচেয়ে বড় ব্যবধানের জয়টাও জার্মানির, 7-1 গোলে হারিয়েছে কুরাসাওকে। সবচেয়ে বেশি 12 গোল হজম করেছে ইরাক, আর ক্লিন শিট স্পেন ও মেক্সিকোর।
তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর পারফরমেন্স মধ্য আমেরিকার বিশ্বকাপের সার্থকতা। 53 ম্যাচে জয় পরাজয় নিষ্পত্তি হয়েছে, ড্র হয়েছে 19 ম্যাচ। নিজ নিজ গ্রুপের সবগুলো ম্যাচই জিতেছে মেক্সিকো, ফ্রান্স ও আর্জেন্টিনা। যদিও বল পজিশনে ইংল্যান্ডের আধিপত্য, 60% বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি 6 গোল করে সবার উপরে এলএম10। বিশ্বকাপ ইতিহাসেরও সর্বাধিক গোলদাতার রেকর্ড এবার নিজের করে নিয়েছেন। তবে বিশ্বকাপে কখনো গোল্ডেন বুট না জেতা ফুটবল জাদুকর এবার তার বড় দাবিদার। 4 গোল করে তার ঠিক পেছনে এমবাপ্পে, হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ তেমন ভালো যাচ্ছে না, তবে ঠিকই টানা 6 আসরে গোল করার রেকর্ডটা গড়ে ফেলেছেন CR7। এবারের বিশ্বকাপ নতুন দলগুলোর চমকের, বিশেষ করে আফ্রিকার, যে মহাদেশ থেকে রেকর্ড দেশ পৌঁছে গেছে নকআউটে। ফেভারিটদের সবাই টিকে আছে গ্রেটেস্ট শো অন আর্থে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে কেবল উরুগুয়ে বিদায় নিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন সবাই এখনও বিশ্বকাপের দাবিদার। গ্রুপের দীর্ঘযাত্রা শেষে অবসরের সুযোগ নেই। শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 32, চলবে 3 জুলাই পর্যন্ত। পুরো টুর্নামেন্টের বাকি 32 ম্যাচ হবে 22 দিনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র। অন্য প্রসঙ্গ, সরকার ও বিরোধী দলের এমপিদের যুক্তিতর্কে উত্তপ্ত সংসদ। বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন দেশের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। তিনি এও বলেন নির্বাচন এবং জাতীয় স্বার্থে জুলাই সনদ স্বাক্ষরে আপোষ করেছিল বিএনপি। আর প্রস্তাবিত বাজেটকে প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ এখানে এদিন পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন নতুন অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কোনো সুযোগ নেই, কারণ আজকে রাত্রি আমরা বক্তব্য। রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যেখানে প্রস্তাবিত বাজেটের বাইরেও এমপিরা বিভিন্ন ইস্যুতে কথা বলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সেই সাথে যুক্তি খণ্ডন একে অন্যের বক্তব্যের। জন্মই হচ্ছে 1941 সালের 26। বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন দুর্নীতি হয়েছে দেশে। আর জামায়াতে ইসলামের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি আরো পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল ইসলাম আলমগীর। ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। সংসদে এদিন বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ। চলতি বাজেটকে প্রতারণার দলিল আখ্যা দিয়ে 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উন্মুক্তের দাবি জানান নাহিদ ইসলাম। আর জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের অভিযোগ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না। আমরা জানি না এটা সত্য কিনা, আমরা আশা করবো এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয় মানুষকে। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককেই আপনার পছন্দ হয়। স্বাস্থ্য খাত নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় লাইসেন্স স্থগিতের ব্যাখ্যা দেন তিনি। মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। ওরা আমার কাছে এসেছে, মাননীয় স্পিকার আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? শিক্ষামন্ত্রী সংসদে জানান 2027 শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে পরিবর্তনের পরিকল্পনার কথা। আর পানি সম্পদ মন্ত্রী জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া নগদ অর্থ ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দেন মাহবুব উদ্দিন খোকন। এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। মাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।
বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে, কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক আর দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় এবং মধ্যাহ্নভোজ করেন তিনি। জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়। এ সময় তাদের খোঁজ খবর নেন সরকার প্রধান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এর আগে শেরে বাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় পরিদর্শন করেন সরকার প্রধান। জুলাই আন্দোলনের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর এসআই তরিকুলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে কয়েকটি ঘটনা পাল্টে দেয় পুরো আন্দোলনের গতিপথ, তার একটি রামপুরার বনশ্রী এলাকায় কার্নিশ থেকে আমির হোসেনকে গুলি করার এ দৃশ্য। শুধু তাই নয়, একই দিন নাদিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও 7 বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে ঘাতকের বুলেট। সেই গুলিতে দাদির মারা যাওয়ার ঘটনাও সমালোচনার ঝড় তোলে। এমন সব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 14 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড ও এ মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেন, আর তরিকুলকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, 14 জুলাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেন শেখ হাসিনা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, যা দমনে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামি চঞ্চলের আইনজীবী। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এটি জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়, আর পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবের বিরুদ্ধে 2য় রায়। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে করা মামলার বেশিরভাগ আসামি পলাতক। সমালোচনা আছে তাদের ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেই সরকারের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ফরিদপুরের ভাঙায় বাস স্ট্যান্ডের দখল ঘিরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয়েছেন সাংবাদিক সহ অর্ধশতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয়। বাস স্ট্যান্ডের দখল ঘিরে উত্তপ্ত ফরিদপুরের ভাঙা, যা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। কিছু সময়ের জন্য থমকে যায় ঢাকা-বরিশাল মহাসড়ক। পুকুরিয়া বাস স্ট্যান্ডে প্রথম দফায় সংঘর্ষ হয় রোববার সকাল 7টায়। কিছুটা বিরতি দিয়ে 9:45টার দিকে ফের মুখোমুখি হয় হামিরদি ও মানিকদি ইউনিয়নের মানুষ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর যাবো। আটকা পড়েছেন, কতক্ষণ যাবো আটকে আছে? 1 ঘন্টা যাবত বসে আছে এখানে। কষ্টের শেষ নাই, কারোর প্রয়োজন আছে ডাক্তারের, কারোর প্রয়োজন আছে চাকরির, কারোর প্রয়োজন আছে ব্যবসায়ী, সবাই নিয়ে আমরা তর্কের মধ্যে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি শান্ত করতে মাঠে নামেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। আজকে খুব ভোরবেলা একটি পক্ষ এখানে উঠে গিয়েছে রাস্তায়, আর একটি পক্ষ অনেক পরে এসেছে, কিন্তু তারপরেও
এই গন্ডগোল এই অবস্থায় থাকার পরও ঢিলাঢিলি অনেক কিছু হচ্ছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভূমিকা নিয়েছেন। দুই পক্ষের সাথে কথা বলেছি যে আপনারা যদি এরকম করেন তাহলে এলাকার পরিস্থিতি খারাপ হবে, অনেকগুলো গাড়ি বন্ধ হয়ে আছে। তো যাক, তারা শেষ পর্যন্ত তারা কথা দিয়েছে তারা ঝামেলা করবে না। অলরেডি দুই পক্ষ দুই দিকে চলে গিয়েছে। সংঘর্ষের প্রভাবে বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়ক। ঘণ্টা তিনেকের মতো আটকে থাকে শত শত বাস ও ট্রাক। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। নাদিম হোসেন, চ্যানেল 24। রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষে আহত হয়েছে কয়েকজন। ছাত্রদল নেতারা দাবি করেছেন বহিরাগতরা এক শিক্ষকের সাথে আলোচনা করছিলেন ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য। তাদের নাম পরিচয় জানতে চাইলে উদ্ধত আচরণ করে শিবির কর্মীরা। তবে শিবির নেতাদের দাবি যে কলেজের পূর্ব পরিচিত এক শিক্ষকের সাথে দেখা করতে এলে ছাত্রদল নেতারা তাদেরকে মারধর করে। এতে কয়েকজন আহতও হন। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন তারা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।